ব্যাখ্যা করবেন যে মানুষের সেবার নামে যে ব্যবসাটা, জি, এটাকে কিভাবে আপনি দেখেন? এটা যদি আপনি খোলাখুলি বলি, আসলে মানে এটা দুঃখজনক যে আমাদের কমিউনিটিতে এখন মানে সেবার নামে যে ব্যবসা, আপনি যে কথাটা বললেন, আমি যদি ওইভাবে বলি যে এটারে আসলে একটা মানে অনেকে তো সেবার নামে ব্যবসা করেছে বা করতেছে বর্তমানে, আর অনেকে এখন এটাকে পুরোপুরি ব্যবসা হিসেবে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দিব যিনি প্যারিসে এই বাংলাদেশি কমিউনিটির মধ্যে অত্যন্ত পরিচিত। 8 পয়েন্টের স্বত্বাধিকারী জনাব ফয়সাল আহমেদকে। ফয়সাল আহমদ অ্যাকচুয়ালি সিলেটের কানাইঘাটের জয়পুর গ্রাম থেকে এই প্যারিসে এসে উনার নিজের একটা অবস্থান তৈরি করে নেওয়া এবং মানুষকে এখন যে সামাজিক এবং সোশ্যাল সার্ভিস যেটা বলি আমরা, সেটা দিয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত মানে কি বলবো, এই প্যারিস কমিউনিটির মধ্যে আপনার সফলতা বলি আর এটার কার্যক্রম বলি মানুষের প্রশংসা কুড়াচ্ছে। তো জনাব ফয়সাল আহমদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুক্ত নিউজের ইউটিউব চ্যানেলের আজকের এই এপিসোডে। আপনি কানাইঘাট থেকে শুরু করছেন। ধন্যবাদ অনুক্ত নিউজের কর্ণধার কামরুল ভাই, আজকে আমাকে আপনার এই চ্যানেলে কথা বলার। ফয়সাল আহমদ, আমরা যদি একটু পিছন থেকে শুরু করি, এই যাত্রাটা কানাইঘাটের জয়পুর থেকে প্যারিস পর্যন্ত, আপনি যদি সংক্ষিপ্তে আপনার এই জার্নিটাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। অনুক্ত নিউজের সকল দর্শক যারা ভিডিওটি দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। তো আসলে কামরুল ভাই যেহেতু বলছেন যে আসলে জার্নিটা আমি যদি বলি, আমরা পড়ালেখা শেষ করলাম সিলেটের এমসি কলেজ থেকে। এমসি কলেজে অনার্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট করলাম। পাশাপাশি আপনার শিক্ষকতায় নিয়োজিত ছিলাম দেশে একটা প্রাইভেট উচ্চ বিদ্যালয়, এবং আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান ছিল ক্রাউন এডুকেয়ার, আপনারা জানেন অনেকে, সিলেটের পরিচিত একটা প্রতিষ্ঠান। এখানে আমরা আপনার পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক কোচিং সেন্টার ছিল। তারপরেই তো আসলে যখন অনার্স কমপ্লিট করলাম, তারপরে মূলত আমাদের টার্গেট ছিল যে আসলে বিদেশে আসা এবং এখানেই দিত হওয়া। তো এরপরেই চলে আসলাম আপনার স্টুডেন্ট ভিসায়, এবং সর্বশেষ ফ্রান্সে আসলাম আসলে সেঙ্গেন ভিজিট ভিসায় 2017 সালের দিকে, 17 সালের খুব শুরুর দিকে, জানুয়ারির 27 তারিখ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে বিদেশে এসে বা একটা, আমরা জানি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা অন্যান্য যে পশ্চিমা যে দেশগুলো আছে, তারা আসলে নিজেদের কালচার এবং সংস্কৃতি বলি বা ভাষা বলি, এই দিক দিয়ে তারা প্রায়োরিটি দিয়ে চলে। তো আপনার যে এই যাত্রাটা প্যারিসে আসার পরে, আপনি তো আমাদের মতোই কোনো না কোনোভাবে বিভিন্ন একজন নতুন মানুষ হিসাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সমস্যাগুলো আপনি কিভাবে মোকাবেলা করেছেন, যাতে আমার দর্শক যারা দেখবেন এবং পরবর্তীতে যারা দেখবেন, তারা যাতে বুঝতে পারেন যে আসলে কোন ধরনের সমস্যাগুলা একজন নতুন মানুষের জন্য ফেস করতে হয় আর কি, যদি একটু বলেন। আসলে প্রবাস জীবনে যদি আপনি মানে প্রবাস জীবনটাই হচ্ছে আসলে একটা সমস্যা, কারণ আপনি আপনার দেশে থাকতে পারতেছেন না, আত্মীয় স্বজন পরিবার পরিজন কারোর পাশেই আসলে থাকা হয় না, এবং জীবনের বড় একটা গুরুত্বপূর্ণ সময় যেটা আমাদেরকে একাকী কাটাতে হয়। তো আমি যদি মনে করি যে প্রবাস জীবনটাই আসলে একটা মানে অনেক কিছু না পাওয়ার একটা মুহূর্ত। এবং এর পাশাপাশি যখন যুগ হবে আপনার, যে আপনি এমন একটা জায়গায় আসলেন, এমন একটা দেশে আসলেন যেখানে আসলে মানে বাসার একটা খুব বড় একটা বাগিয়াত থাকে, আপনি বলতে চাইতেছেন কিন্তু মানে আপনি বলতে পারতেছেন না যে আমি এই জিনিসটা চাই, বা কেউ আপনাকে ধাক্কা দিয়েছে, আপনি বলতে পারতেছেন না যে কেন ধাক্কা দিলে, বা সে আসলে মানে খুব ভালো একটা উদ্দেশ্যে আপনার হেল্প করতে চাইতেছে, আপনি বুঝতেছেন না যে সে কি বললো। তো এই যে একটা ভাষার যে একটা বাধ্য মানে একটা যদি আমি বলি ব্যারিয়ার যেটা, হ্যাঁ, ভাষার ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা, যেটা এটা বড় একটা সমস্যা প্রথমে আমি আসার পরে ফেস করলাম। তারপরে হচ্ছে যে কাজের যে বিষয়টা, এখানে কাজ খুঁজা আমাদের মানে প্রবাসী যারা আছেন, কাজ পাওয়া, মতো একটা কাজ পাওয়া, এটা আসলেই বড় একটা সমস্যা হয়ে দেখা যায়। অনেকেই কাজ পান, দেখা যায় যে কাজের প্লেসে অনেক ধরনের সমস্যা থাকে। হয়তো দেখা যায় আপনার
কাজের মালিক খুব একটা না, আপনার সুবিধাজনক না, বিভিন্নভাবে আসলে খাটাতে চায়। দেখা যায় কাজের টাইমিং একটা, সে কাজ করায় বেশি। প্রথমে তো আপনার কাগজ নাই, কাজের অনুমতি নাই, তো আপনি এক ধরনের বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে কাজ করতে হইতেছে। এর বাহিরে আসলে অনেক সময় মালিক ভালো থাকে কিন্তু আপনার কলিগ ভালো না। দেখা যাচ্ছে যে অনেক অনেক আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, মালিক কাজের প্লাসে নাই, কিন্তু কলিগরাই হয়ে উঠে আসলে এক ধরনের মানে খবরদারি যে বিষয়টা। যিনি পুরাতন কাজ করেন তিনি দেখা গেছে যে নতুন মানুষ যিনি উনার উপর একটা খবরদারি খাটানোর চেষ্টা করেন। এক্স্যাক্টলি। এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক ছেলে মেয়ে বা অনেক আমাদের বাংলাদেশি তরুণ যারা আছে এরা কিন্তু দেশে থাকাকালীন খুব ভালো একটা ক্যারিয়ার বা খুব ভালো একটা প্রোফাইল লিড করতো। এরা পড়ালেখা করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান বা নিজস্ব অনেক সেক্টরে তারা একটা ভালো অবস্থানে ছিল। কিন্তু এখানে আসার পরে মানে একবারে একটা নিরুপায় অবস্থা, যে আপনার সে কিভাবে কি করবে। একদিকে বাসার সমস্যা, একদিকে হচ্ছে যে থাকার সমস্যা, কারণ এই পরিস্থিতিগুলো আসলে ফেস আগে কখনো করা হয় না। আপনি মেসে থাকতেছেন বা এমন একটা সিচুয়েশন যেখানে মেসের একজন পাথন থাকে এবং সে অনেক ফরমায়েশ দেয়। তো এই টাইপের কিছু আসলে অদ্ভুত অভিজ্ঞতা প্রথমে আমার ফেস করতে হয়েছে, কিন্তু একটা সময় আলহামদুলিল্লাহ, খুব বেশি না, মানে একটা আমি আসলে হয়তো ভাগ্যবান যে ফ্রান্সের জীবনে খুব দ্রুত এই সমস্যাগুলো আসলে কাটাই। যেটা দেখি আপনি তো যদি আমি ভুল না করি এই 8 পয়েন্টের যাত্রা 2017 সাল থেকে। না, 8 পয়েন্টের যাত্রা হলো 2021 সালে। 8 পয়েন্টের যাত্রা, আপনি তো প্রায় দীর্ঘদিন ধরে এই সোশ্যাল সার্ভিসের সাথে সম্পৃক্ত। আমরা আসলে প্রাতিষ্ঠানিকভাবে 2021 সাল থেকে আমি 8 পয়েন্টের সাথে আছি, কিন্তু এর আগে ধরেন আমি যখন ছাত্র থাকাকালীন অবস্থায় ইউনিভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি আমাদের বিসিএফ নুরবাই যেটার প্রেসিডেন্ট, তো বিসিএফ এর একজন স্বেচ্ছাসেবী হিসাবে আমি কাজ করতাম। এবং আমাদের মূল ইয়াটা ছিল হচ্ছে যে এখানে যারা প্রবাসী আছে, যারা অনেকে দেশে পড়ালেখা করে আসছে কিন্তু এখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, তো তাদেরকে আমরা বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ভর্তির সুযোগ করে দেওয়া যায় বা তাদের সার্টিফিকেটগুলো কিভাবে বাংলাদেশের ইয়া অনুযায়ী এখানে সমমানের একটা সার্টিফিকেট মূল্যায়নের যে প্রসেসটা এটা করে দেওয়া যায়, এই রিলেটেড সার্ভিসগুলো আমি প্রোভাইড করতাম। আচ্ছা, এই যে কাজের আপনার অভিজ্ঞতা, মানে এখানে যে কাজ করতে গিয়ে মানে কি মনে হয়েছে বাংলাদেশিদের, মানে কোন কোন জায়গাগুলো আসলে ফোকাস করা দরকার প্রথমে আসার পরে? যেটা আপনি একটু আগে বলছিলেন যে ভাষাগত একটা সমস্যা আছে, কাজের একটা সমস্যা আছে, এছাড়া কোন ধরনের সমস্যাগুলো আপনার মনে হয় যে প্রথমে একজন মানুষ নতুন আসার পরে এই দিক দিয়ে ফোকাস করা দরকার? আচ্ছা, একজন আমি যদি আমার কথা চিন্তা করি বা আমি যেটা চিন্তা করছিলাম প্রথমে আসার পরে, আমি আগে চিন্তা করছিলাম আমার টাকার দরকার না আসলে আমাকে স্কিল বিল্ড আপ করা দরকার। তো তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার দুইটাই করতে হবে, এবং দুইটা করতে গেলে আসলে আপনার অবশ্যই একটা স্ট্রাগলিংটা একটু বেশি হবে আর কি, খুব স্বাভাবিক যেটা, কারণ আপনি একদিকে পড়ালেখা করবেন আবার আরেকদিকে আপনার কাজ করতে হবে। তো এখন নতুন যে ভাই ব্রাদার যারা আসবেন ওনাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে উনি আসলে এই স্ট্রাগলিংটা নিতে পারবেন কিনা। যদি নিতে পারেন তাহলে হচ্ছে যে উনি একদিকে কাজ করবেন ফার্স্ট প্রায়োরিটিতে, আর সেকেন্ড প্রায়োরিটিতে রাখবেন আপনার পড়ালেখা। আমি এটা কেন ফার্স্ট প্রায়োরিটিতে কাজ রাখলাম, কারণ আপনার যদি পকেট খালি থাকে, আসলে শূন্য পকেটে অনেক জিনিস আপনি মানে যেটা স্বাভাবিকভাবে চিন্তা করার কথা সেটাও আসলে মাথায় কাজ করে না। এই প্রাসঙ্গিকভাবে যদি আমি একটা জানতে চাই, আসলে হয় কি আমাদের ধরেন বাংলাদেশি যে জায়গা থেকেই হোক আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা জানি যে কোনো না কোনোভাবে ইউরোপে আমরা আসি যে আয় রোজগারের জন্যই, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই দেখা গেছে যে আপনার কোনো না কোনোভাবে ঋণের একটা বোঝা থাকে, বাড়ির একটা চাওয়া পাওয়া থাকে, আত্মীয় স্বজনের একটা চাপ থাকে। সেই ক্ষেত্রে আসলে নতুন মানুষ আসার পরে কাজ পাওয়াটাও এখানে কঠিন। এইসব মিলে মানে আসলে মানুষের এই যে পরিস্থিতিটা মোকাবেলার ক্ষেত্রে এক্স্যাক্টলি কি করবে? এক্স্যাক্টলি আসলে আমি যদি বলি যে আসলে কাজ পাওয়া, আপনি যেটা কঠিন বললেন, একজন মানুষ যদি মানে সে আসলে ডিটারমাইন্ড হয়ে যান আমি কাজ পাইতেই হবে, আমি কাজ করবোই, যে মানে আসে না যে অনেকে প্রায়োরিটি থাকে, চয়েস করে যে এইটা করবো এইটা করবো না, সপ্তাহে অত ঘন্টা করবো অত ঘন্টা করবো না, মালিকে এই সুযোগ দিলে করবো এই সুযোগ না দিলে করবো না, এটা হলে ভিন্ন কথা। আর যারা হচ্ছে যে ডিটারমাইন্ড যে না আমি কাজ করব, আসলে ফ্রান্সে একটা কাজ সে পেয়েই যাবে। আজকে থেকে যদি আপনি সিরিয়াসলি যদি কাজ করতে থাকেন, আপনি সিবি নিয়ে রাস্তায় নেমে পড়েন যে আমার কাজ ম্যানেজ করতে হবে,
আপনি অনলাইন বিভিন্ন সাইটই ফলো করেন যে আমার একটা কাজ খুঁজে পেতে হবে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, মানে অসংখ্য গ্রুপ আছে যারা আসলে সরাসরি বিভিন্ন মালিক পোস্ট দেয় যে এই টাইপের, যদি এভাবে যদি সিরিয়াসলি আপনি খুঁজেন আসলে কাজ পাওয়ার কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা আসলে মানে অনেকেই আসলে চাওয়ার ওয়েটা জানি না, আবার অনেকে হচ্ছে যে ওইভাবে আসলে সিরিয়াসলি কাজ খুঁজি না। এখন একজন মানুষ যখন নতুন আসলো, তো আমার পরামর্শ থাকবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার পরামর্শ থাকবে যে সে প্রথমে হচ্ছে যে আগে কাজের প্রায়োরিটিটা দেবে। কারণ যেহেতু মানে এখানে আসার উদ্দেশ্যটা হলো দেশ দেশ ত্যাগ করে আসার উদ্দেশ্যটা হলো যে আসলে একটা রুজি রোজগারের ব্যবস্থা করা, তো এটা প্রথমে প্রায়োরিটিতে রাখবে। এবং পাশাপাশি সে হচ্ছে যে স্কিল বিল্ড আপের একটা মানে জিনিস মাথায় রাখতে হবে। কারণ আমরা মিডল ইস্ট বা যে দেশগুলোতে আসলে স্থায়ী হওয়ার তেমন কোনো সুযোগ নাই, ওই দেশগুলার আপনার কর্মজীবন আর ইউরোপের কর্মজীবনের আপনার তফাৎটা বাইর করতে হবে। কারণ এখানে আপনার স্থায়ীভাবে থাকবেন একটা সময়, আপনার পরিবার পরিজন থাকবে, আপনার অনেক সুযোগ আছে যদি আপনি আপনার নিজেকে নিজের দক্ষতা বাড়ান, ভাষা শিখেন, বিভিন্ন ডিপ্লোম করেন। সো প্রথমে কাজ, পাশাপাশি হচ্ছে আপনার প্রথম অবস্থায় পড়ালেখা করা। এবং একটা পর্যায়ে গিয়ে যদি 1-2 বছর কাজ করার পরে যখন মানে মোটামুটি একটা ভাষা আয়ত্ত করে ফেলবে, আমার মনে হয় তখন একটা পোজ নেওয়া কাজ থেকে 1 বছরের জন্য, অথবা 6 মাস 8 মাস, খুব লং টার্মে না, কিন্তু 8 মাস 10 মাস বা 12 মাসের বিভিন্ন ডিপ্লোম থাকে। এই পোস্টটা সে প্রথমত 1-2 বছর কাজ করলো, নিজেকে প্রিপেয়ার করলো, মোটামুটি একটা ব্যালেন্স করলো, পরিবারের একটা জায়গায় নিয়ে আসলো অবস্থানে। এরপরে 1 বছর সে নিজেকে একবারে ফুললি প্রিপেয়ার করবে কোনো একটা সার্টিফিকেট অর্জনের জন্য। এরপরে আমি যদি একটু মানে ওইখানে আপনাকে ইন্টারফেয়ার করি, যেটা হচ্ছে এটা কি মানে ধরেন আমরা তো সবাই এসেই যে সাথে সাথে কাগজ পেয়ে যাই বা নিয়মিত হয়ে যাই তা কিন্তু না। আমাদের অনেক ভাই মানে চেষ্টা করেন যেটা এই যে কাগজ পাওয়ার বা এখানে বৈধ হওয়ার যে বা নিয়মিত হওয়ার যে কথাটা, আমি শব্দটা নিয়মিত এবং অনিয়মিতই বলতে চাই। এই জায়গাতে ধরেন আমরা জানি যে অ্যাজাইলাম একটা ওয়ে হতে পারে, স্যালারি একটা ওয়ে হতে পারে, বা মালাদি কাগজ একটা ওয়ে হতে পারে। এই কাগজ ছাড়াও কি মানুষ এই কোর্সগুলো করতে পারবে? আছে বিভিন্ন, এখানে আপনার এই কোর্সগুলো প্রথম তো আমরা আসলে ভাষা শিক্ষা দিয়ে শুরু করতে হবে। তো ভাষা শিক্ষার কোর্সগুলো আপনার বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, এখানে স্বেচ্ছাসেবী সংগঠন যে আছে, তো ওনারা আসলে এটা ফ্রি অফ কস্ট অফার করে। এরকম অনেক অ্যাসোসিয়েশন আছে একবারে কম বা নামমাত্র মূল্যে। অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান এখন আলহামদুলিল্লাহ এটা ভালো, যে অনেকে খুব ভালো সার্ভিস, যারা মানে মোটামুটি সার্ভিস দিয়ে ওদের হিসাব আলাদা, কিন্তু যারা খুব ভালো সার্ভিস দিয়েছে বেশ কয়েকটা প্রতিষ্ঠান এই যে ভাষা শিক্ষার ক্ষেত্রে, তো ওনাদের ক্ষেত্রে আসলে নাম মূল্যে ওনারা যে কেউ চাইলে ভর্তি হতে পারবে। এছাড়া যদি চায় যে আরো প্রফেশনাল ওয়েতে, তাইলে বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা আসলে ইউনিভার্সিটিতে বিভিন্ন খণ্ডকালীন কোর্স আছে তো ভাষা শিক্ষার। এবং কেউ যদি উচ্চশিক্ষায় ভর্তি হতে চায় তাইলে তাকে এই যে প্রিপারেশন প্রোগ্রামের মতো এখানে ভাষা শিক্ষা, তো এই কোর্সগুলোর মাধ্যমে চাইলে সে আগাইতে পারবে। আচ্ছা ফসল ভাই, যেটা হচ্ছে আমরা এই বাংলাদেশের পট পরিবর্তনের পরে 5 আগস্টের জুলাই আন্দোলন পরবর্তী সময় বাংলাদেশের যে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে, যেটা আমরা ইনফোমাইগ্রেন্টের সংবাদ থেকে বা অন্যান্য সংবাদ থেকে আমরা জানতে পারলাম। এখন যারা বাংলাদেশ থেকে আসবেন বা এসেছেন, যারা এসে এজাইলামের যে বিষয়টা, আমি টু দ্য পয়েন্ট যদি আপনি একটু বলেন যে এজাইলামের এখন বাংলাদেশকে যে সেফ কান্ট্রি ঘোষণা করা হয়েছে, এতে মানুষ কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং এজাইলাম কি আসলেই হবে কিনা, এই কথাটা আসলে যদি আমি আনসার দেওয়ার আগে আমাকে বুঝতে হবে যে এজাইলামটা কি। ওকে, তো আশ্রয় কথাটা হচ্ছে যে আপনি যখন যে কোনো ভাবে আপনি নির্যাতিত বা আপনার জীবন হুমকির সম্মুখীন, এটা হইতে পারে রাজনৈতিক কোনো কারণে, পারিবারিক কোনো কারণে, সামাজিক কোনো কারণে, আর আমাদের বাংলাদেশ কি হিসাবে সেফ এটা আমাদের দেখতে হবে এবং এটার বাস্তবতা আসলে কতটুকু। তো আমি যদি জাস্ট প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিই, যে ধরেন রিসেন্ট বাংলাদেশের যে নারী কমিশনের একটা রিপোর্ট দেওয়া হলো, তো নারী কমিশনের রিপোর্টের পরে যে প্রতিক্রিয়া দেখা গেল, এখন যারা নারী কমিশনের সপক্ষে আছে বা নারী কমিশনের দাবিগুলোর সাথে একমত, এই যে আপনার ধরেন বিভিন্ন দাবিগুলো যদি আমি আরো ডিপে গেলে আসলে সময় আরো লম্বা হয়ে যাবে, তো এই যে দাবিগুলোর সপক্ষে যারা আছে তাদের কিন্তু একটা রিস্কের জায়গা আছে বাংলাদেশে। যারা বিভিন্ন ধরনের সমলিঙ্গ বা এই ধরনের অধিকারের সাথে যুক্ত আছে তাদের একটা রিস্কের জায়গা আছে। যারা হচ্ছে যে ধরেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না সরাসরি,
কিন্তু আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের রেজিম পতনের পরে তাদেরও দেখা গেছে যে বিভিন্নভাবে জীবনের মানে জীবনটা হুমকির সম্মুখীন। তো এরা চাইলে আসলে আশ্রয় আবেদন করতে পারে, এবং আশ্রয় আবেদন করার পরে তো আসলে এটা এরকম না যে কোনো একটা নিয়ম করা হয়ে গেছে যে আপনার বাংলাদেশের কোনো দোষিয়ার আর আবেদন নেওয়া হবে না, বাংলাদেশ যেহেতু নিরাপদ দেশ ঘোষণা করা হলো, এরকম কোনো লিখিত কিছু নাই। আসলে আবেদনের উপর নির্ভর করবে, এবং এখানে যেহেতু একটা জুরি বোর্ড থাকে, প্রথমে হচ্ছে আপনার অফপ্রাতে, আপনারা জানেন সেন্দিয়াতে, তো ওনারা আসলে আবেদনের উপরই আসলে করবে, বিচার করবে যে আসলেই ওনার হুমকি আছে কিনা দেশে। আচ্ছা, আমরা মানে অন্য একটা বিষয় যেটা সম্প্রতি সময়ে ফ্রান্স সরকার যেটা স্যালারি কার্ডের, আমরা বেশ কিছু নিউজ দেখলাম যে স্যালারি কার্ডের যারা কুজিনার বা কোনো কুজিন এই জায়গাতে কাজ করেন, তাদের বিষয়টা একটু সহজীকরণ করেছেন। এই বিষয়টা যদি আপনি একটু বলেন। অনেক বাংলাদেশি ভাই আমি দেখেছি যে আমাদের পিবিএস একটা ভিডিওতে গিয়ে এরকম প্রশ্ন করেছেন, বা আপনি হয়তো এরকম প্রশ্ন প্রতিদিন ফেস করতেছেন, যাতে আমার যারা দর্শক আছেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অনেকে আপনাকে ফলো করেন। এই জায়গাটা যদি স্যালারি কার্ডের বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ারলি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। অবশ্যই, আসলে আপনার প্রশ্নগুলো তো মানে অনেকগুলা প্রশ্ন, এবং প্রত্যেকটা টপিকই আসলে অনেক মানে ব্যাখ্যার জায়গা আছে। তো আমরা শর্টলি আলাপ করতেছি যে আপনার রিসেন্ট যে আপনারা ইটা দেখলেন, এটা হচ্ছে যে 2024 সালেই মূলত একটা প্রস্তাবনা ছিল যে ফ্রান্সের বিভিন্ন ডিপার্টমেন্টে যে পেশাগুলোতে আপনার কর্মী সংকট রয়েছে, এই পেশাগুলোতে কর্মী পাওয়া যায় না, সাধারণত এমপ্লয়ার যারা আছে অনেক সময় হিমশিম খেতে হয়। তো এই পেশাগুলোকে আপনার একটা লিস্ট আকারে করলো মিনিস্ট্রি, মানে আপনার অথরাইজ করলো যে এই ডিপার্টমেন্টে এই পেশাগুলো আপনার কর্মী সংকটে রয়েছে। এবং আপনি যেটা বললেন যে কুইজিনিয়া, তো এটা আমরা সাধারণত কুইজিনিয়া নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে এই কারণে যে ইল দ্য ফ্রান্সে আমাদের বেশিরভাগ বাংলাদেশী থাকেন এই রিজনে, এবং ইল দ্য ফ্রান্সের বাংলাদেশিদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই আসলে রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেন, বিধায় কুইজিনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং আমি যদি বলি যে বেশিরভাগ মানুষই হচ্ছে যে চাইলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার রেগুলারাইজেশনের আওতায় আসতে পারবেন। আর যদি একটু ব্যাখ্যায় যাই, আপনারা হচ্ছে এখানে কি বলা হয়েছে, আপনি যদি গত 3 বছর ফ্রান্সের টেরিটরিতে থাকেন এবং গত 12 মাস ধরে আপনি 12টা বুলতান সেলা ফিসদপি, যেটা মান্থলি পে স্লিপ, এটা যদি আপনার থাকে, এবং পে স্লিপ অথবা খাতে আপনার এই স্পেসিফিক কুইজিনিয়ে কথাটা থাকে, এই পোস্টে আপনি কাজে থাকেন, তো এখানে কুইজিনিয়ে পোস্টের মানে যে কোড দেওয়া হয়েছে এফআপে, যেটা এটা হচ্ছে যে আসলে সমজাতীয় যে কাজ, অর্থাৎ কুইজিনের আন্ডারে কমিদু কুইজিন, অথবা কমিদু কুইজিনের যদি আমরা কুদ হোম যেটা আছে এটা যদি আলাপ করি, তাহলে হচ্ছে কুদ হোমে কিন্তু আপনার এড কুইজিনেও চলে আসে। সো এই যে টোটাল মানে অন্তত এই 3টা বা এই কুইজিনের রিলেটেড যে পোস্ট আছে, এই পোস্টে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনি চাইলে রেগুলার ইসের জন্য আপনার প্রথম কার্ড সিজুরের জন্য মেথিও তনসিয়নের আওতায় জমা দিতে পারবেন। আচ্ছা ফসল ভাই, আমি শেষ পর্যায়ে আমরা আসলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমি যে বিষয়টা, আপনি তো 8 পয়েন্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, এবং 8 পয়েন্টের সবচেয়ে বড় স্পেশালিটির জায়গাটা হচ্ছে জাতীয়তা আবেদন বা ফ্রান্সে ন্যাশনালিটির যে বিষয়টা, এবং আপনার মাধ্যমে অনেক বাংলাদেশি ভাইয়েরা বোনেরা উপকৃত হয়েছে, যার জন্য আপনার পরিচিতি আসলে কমিউনিটিতে আলাদা একটা ব্র্যান্ড হিসাবে কাজ করে, যে 8 পয়েন্ট বলতে ন্যাশনালিটির জায়গাটায় বেশি ফোকাস করতেছে। সো এই ন্যাশনালিটির জায়গাটা কি, এবং এই করণীয় যারা তো ন্যাশনালিটিতে যান, এই বিষয়টা যদি একটু সংক্ষিপ্তে আমাদেরকে বলেন। আপনি যদি বললেন যে স্পেশালিটি, তাইলে হচ্ছে যে ন্যাশনালিটি সম্পর্কে আসলে আমাদের 8 পয়েন্টের মানে যে মূলত যাত্রার একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশি এখানে আছেন, ওনাদের একটা শক্ত ভিত কিভাবে তৈরি করা যায়, কোন প্রসেসে আগালে বা কোন দিকে বাংলাদেশে আগালে একটা শক্ত কমিউনিটি বেস গড়ে ওঠে। তো এই চিন্তা থেকে আসলে ন্যাশনালিটি নিয়ে কাজ শুরু করা। এবং কাজ ন্যাশনালিটি আপনি জানেন যে আমরা তো শুধু জানি যে
পাক দুঃখই যেটা আর কি সহজে বললে যে যারা রেফিউজি ইমিগ্রেন্ট বা বিপ্লবীতে আছেন একটা ইসের মাধ্যমে আপনি জমা দিবেন বর্তমানে অনলাইনে এবং পরে ডিগ্রি আসবে। কিন্তু ন্যাশনালিটির যে আদার্স অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার ধোয়া দুসল হইতে পারে, তারপরে হচ্ছে যে আপনার পাক মারিয়াজ আছে, পাক ফ্রাত্রি আছে, তারপরে হচ্ছে যে আপনার যেটা বললাম পাক দুঃখী আছে। তো এই বিভিন্ন ইয়াতে আপনি চাইলে জমা দিতে পারবেন, কিন্তু আমাদের বাংলাদেশিদের যে মূলত তো আসলে ওগুলাতে নাই বললেই চলে ওই ক্যাটাগরিগুলোতে। বিদায় আসলে পাক দুঃখীতে আমরা সবাই জমা দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকেই 2021 সালের মে মাস, এবার 5 বছর পূরণ হয়ে 6 বছরে পদার্পণ করলো। তো আমরা শুরু থেকেই আসলে এই ন্যাশনালিটি নিয়েই মূলত ফোকাসিং একটা উদ্দেশ্যে আমরা কাজ শুরু করি। এই সফলতার হারটা মানে আপনার মাধ্যমে জমা দেওয়ার পরে, হ্যাঁ আচ্ছা জমা দেওয়ার পরে আমরা এখনো 1000 দোসিয়ারের ইয়া করি নাই, 1000 বাট কাছাকাছি ইনশাল্লাহ আমরা দিতে পারবো যে 1000 ন্যাশনালিটির একটা ইয়া করেছে 8 পয়েন্ট। কিন্তু যতগুলো জমা দেওয়া হয়েছে 2021 সাল থেকে, তার মধ্যে আমাদের রিজেক্টের পরিমাণটা আমি যদি বলি, কারণ সফলতা তো আর সবই ইয়া, আমরা 4টা রিজেক্ট এ পর্যন্ত আসছে 2021 সালে, অনেক বেশি, মানে যেটা 1000-এর কাছাকাছি জায়গা থেকে 4 জনের রিজেকশন। সফলতা আলহামদুলিল্লাহ বাংলাদেশ, এটা আমাদের শুধু যে মানে আমরা করছি দেখে এরকম আসলে ওইভাবে আমি বলতেছি না, কারণ বাংলাদেশি দোসিয়ারে আসলে দেখা যায় যে ক্রাইমের হার খুবই কম। তারপরে যে বাংলাদেশিরা কাজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করে যে কাজে থাকার জন্য, তারপরে হচ্ছে যে রেসপেক্ট, আইনের প্রতি একটা রেসপেক্টের জায়গা থাকে বাংলাদেশিদের বেশি। তো এই অনেকগুলো এলিমেন্টসই আসলে কাজ করে। অভিযোগ করেন যে আসলে সেবার নামে ব্যবসা হচ্ছে। আপনিও যেহেতু কমিউনিটিকে সার্ভিস দিচ্ছেন এবং অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হচ্ছে, এবং প্রত্যেকটা কাজেরই মানে ধরেন ক্রিয়ার অপোজিট প্রতিক্রিয়া যেটা আমরা বলি তাকে, এই যে একটা অভিযোগ আছে যে নতুনদের আসার পরে নতুনদের দ্বারা বিজনেস হচ্ছে বা ব্যবসা হচ্ছে, এবং এই বিষয়টা আপনি কিভাবে মানে আপনার পক্ষ থেকে এই জায়গায় যে মানুষের সেবার নামে যে ব্যবসাটা, জি এটাকে কিভাবে আপনি দেখেন? এটা যদি আপনি খোলাখুলি বলি, আসলে মানে এটা দুঃখজনক যে আমাদের কমিউনিটিতে এখন মানে সেবার নামে যে ব্যবসা, আপনি যে কথাটা বললেন আমি যদি ওইভাবে বলি যে এটারে আসলে একটা মানে অনেকে তো সেবার নামে ব্যবসা করেছে বা করতেছে বর্তমানে, আর অনেকে এখন এটাকে পুরোপুরি ব্যবসা হিসাবেই নিতেছে, ঠিক আছে। তো এই জায়গায় মানে এই যে নতুনরা আসতেছে বা নতুন যারা পুরাতন হয়ে গেছে অলরেডি, তো সবাই আসলে মানে আমরা মাঝে মাঝে পাই এরকম কিছু ইয়া, আসলে কাজ করতে গেলে ভুল হয়, মানুষের ভুল হয়, কিন্তু এমন ভুল মানে আশা করা যায় না যেটা আসলে আমি না জেনেই একজনের একটা দোষিয়ারে একটা ই করে দিলাম, ঠিক আছে। আমি এমন একটা ভুল করলাম যেটার কারণে উনি দেখা গেল যে আর কোনো সলিউশনই পাইতেছে না পরবর্তীতে। তো এই ধরনের কিছু জিনিস ঘটতেছে। কেন আমি আপনারা বলি, এটাকে যে অনেকেই দেখছে যে ধরেন যে মানে খুবই লাভজনক একটা ব্যবসা, যেটা যে কোনো ইনভেস্ট নাই, কোনো ইয়া নাই, একটা অফিস নিয়ে বসলাম তারপরে শুরু করলাম, ঠিক আছে। তো এইখানে দায় এবং দায়িত্ব দুইটাই আছে। আমাদের যদি বলি যে আমরা যারা এই সার্ভিসগুলো দিতেছি, অন্তত আমাদের যে সার্ভিসটা আমি দিব এই সার্ভিসে অন্তত আমার মানে এটাকে মিনিমাম বলার সুযোগ নেই। যে সার্ভিসটা আমি দিব এইখানে অবশ্যই ভালো একটা আমরা জানাশোনা থাকতে হবে এই সার্ভিসের ব্যাপারে। তারপরে হচ্ছে যে আমি যদি বলি যে আমাদের ন্যাশনালিটি সার্ভিস, প্রথমে ন্যাশনালিটি নিয়ে আমি খুব ভালো করে করছি, আগে আমি ন্যাশনালিটি জমা দিছি, আমি ন্যাশনালিটি আগে করছি, তারপরে অর্জন করছি, তারপরে আমার আশপাশের 2-4, এরপরে মোটামুটি একটা নিয়ে আমার কাছে মনে হলো যে টুকটাক ইনফরমেশন আমি আপনার কথা থেকে যেটা আমি বুঝলাম, যেটা হচ্ছে আপনি যে সার্ভিসটাই দেন না কেন সার্ভিস সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে সেবা মূল্য, এখানে কিন্তু প্রশ্নটা আমার যে জায়গাটা ছিল যে সেবা মূল্য, যেটা আমরা তো সার্ভিসটা নিচ্ছি বিনিময়ে একটা টাকা দিচ্ছি, স্পেসিফিকলি বলতেছি, এই কথাই আমি আসতেছি। এটা যেটা হচ্ছে যে ধরেন আমি যদি প্রশ্ন করি আপনাকে, যেহেতু আপনি 8 পয়েন্টের কর্ণধার, আপনি 8 পয়েন্ট থেকে ফ্রি সার্ভিসগুলো কি দিচ্ছেন, এবং আপনার কিছু তো সার্ভিস আছে যেগুলো আসলে আমরা চাইলেও ফ্রি পাওয়া সম্ভব না, কারণ আপনি তো ধরেন আপনার একটা শ্রম আছে, মেধা আছে, আপনি এখানে স্টাফ কাজ করতেছে, সব মিলেই তো আপনাকে চলতে হবে, কিন্তু সেবা মূল্যের জায়গার বাইরে জায়গায় গিয়ে আপনি যে মানুষকে সেবা করার এই ফ্রি সার্ভিস, যেটা আমরা টোটাল ফ্রি অফ কস্ট, যেটা এই জায়গাটা আমার জানার ছিল আর কি। আচ্ছা, আমি এর আগে একটু এড করি যে আমরা যে করলাম যে আমাদের মানে যারাই সার্ভিস দিতেছি তাদের জানাশোনাটা অবশ্যই রাখতে হবে। যে সার্ভিস দিবেন এই সার্ভিসে আপনার একবারে মানে জানাশোনা না থাকলে দয়া করে এই সার্ভিস দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে প্রথম জিনিস।
আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে আপনি যদি সার্ভিস দেন তাইলে অবশ্যই এখানে কিছু আইনি বাধ্যবাধকতা আছে। আপনি যে ধরনের সার্ভিস দিতেছেন ওই ধরনের প্রতিষ্ঠান আপনাকে করতে হবে। এখন আমি একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করলাম, অ্যাসোসিয়েশন ক্রিয়েট করে অ্যাসোসিয়েশনের নামে আমি কি করলাম, সার্ভিস দিতেছি, পয়সা নিতেছি, কিন্তু কন্ট্রোল আসলে বা আসলে আমি দেখাইতেছি যে আমি অ্যাসোসিয়েশন, কোনো পয়সা নিতেছি না। তো এটা আসলে একটা দ্বিমুখিতা হয়ে গেল জিনিসটা। তো যে জিনিসটা করতে হবে, আমরা এই পয়েন্ট কিন্তু 2021 সালে আমরা অনরেজিস্টার্ড একটা মানে এই রিলেটেড সার্ভিসের উপরেই এখানে রেজিস্টার্ড একটা মানে এন্টারপ্রাইজ যেটা আর কি, যে আমরা ডিক্লেয়ার করা আছে যে আমি এই সার্ভিসটা দিতেছি, আমি এই সার্ভিস থেকে পয়সা নিতেছি, আমি এই সার্ভিসের মানে আমার আছে, ওকে, এবং প্রতি বছরে আমাদের আছে, আমরা ডিক্লেয়ার করতেছি যে আমরা কি করতেছি কি না করতেছি। তো এটা একটা মানে বিষয় যেটা হচ্ছে যে যারা আপনারা সার্ভিস দিতেছেন অন্তত দয়া করে আপনারা পয়সা নিবেন, খুব স্বাভাবিক, আপনার খরচ আছে, আপনার আসলে একটা প্রতিষ্ঠানে বেশ খরচ আছে, আপনার একটা একজন স্টাফের বেতন আছে, আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট, সব মিলে আসলে বড় একটা খরচ চলে যায়। কিন্তু এটাকে আপনি যারা মানে প্রফেশনালি করতেছেন, আমার অনুরোধ থাকবে আপনারা এখানের আইন মেনে অন্তত একটা প্রাতিষ্ঠানিক ফরম্যাটে আপনারা এই কাজগুলা করবেন। আমি যেটা একদম শেষ পর্যায়ে এবং আমার বোধহয় শেষ প্রশ্নটাই, আপনি কেন 8 পয়েন্ট করতে গেলেন? আপনার 8 পয়েন্ট করার আসলে মূল উদ্দেশ্যটা কি? যদি 8 পয়েন্টের আমি আমাদের আলাপের মাঝখান দিয়ে আমি বলেছিলাম যে 8 পয়েন্টের মূল টার্গেট ছিল, প্রথমে আমি মানে মূল মোটিভেশনটা ছিল, আমি আসার পরে একটা প্রোগ্রাম দেখলাম এখানে, মূল মোটিভেশনের জায়গা যদি বলি, একটা প্রোগ্রাম এক ভাই খুব সম্ভবত সার্কসেলে আপনার গুলিবিদ্ধ হইলো, ঠিক আছে, তার বাসায় যাওয়ার সময়। তো এটা নিয়ে তারপরে ওই সময় সাংবাদিক যারা ছিল প্যারিসে এবং সমাজকর্মী যারা, তারা হচ্ছে লাশাপেলে খুব সম্ভবত রব্বানি ভাইয়ের অফিসের সামনে একটা প্রোগ্রাম করা হলো। তো ওইখান থেকে আমার কাছে মনে হলো যে মানে অনেক বক্তব্য দিচ্ছিল, তো আমি অনেকের বক্তব্য শুনলাম এবং শোনার পরে মনে হলো যে আসলে আমাদের একটা শক্ত ভিত দাঁড় করানো দরকার। আমাদের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, আপনার আমাদের যদি লন্ডনে বা ওইখানের যে অবস্থা, তো এইখানে আসলে দেখলাম যে খুবই ভঙ্গুর অবস্থা। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আপনি যদি বাংলাদেশি যে কমিউনিটিটারে আপনি দাঁড় করাইতে হইলে কিভাবে দাঁড় করাবেন বা কিভাবে একটা স্ট্রং অবস্থা, আমাদের বিভিন্ন প্রশাসনে লোক থাকবে, ভালো ভালো অবস্থানে ভালো ভালো সেক্টরে লোক কাজ করবে, এই জায়গাটায় যাইতে হইলেই আপনার অবশ্যই প্রথমে এখানে জাতীয়তাটা দরকার। এবং সেই ক্ষেত্রে আমরা ওই টার্গেট নিয়ে শুরু করলাম যে প্রথমে আমরা এই সেক্টরটা নিয়ে কাজ করব এবং আমরা যত পারবো আসলে, আমি আপনার একটা ইনফরমেশন দিয়ে রাখি যে 2021 সাল থেকে এই পর্যন্ত ইনফরমেশনাল সাপোর্টে মানে এমনও হয়েছে যে একজন ব্যক্তির নিয়ে আমরা অনেক দিন বসছি, আমরা নোটেড ওনার প্রোফাইল সরাসরি আলাপ করে ওনার প্রোফাইলে কি কি আছে আমরা নোট করে একটা লিস্ট করে দিয়েছি একবারে প্রথম থেকে আজ পর্যন্ত। ইনফরমেশনাল সাপোর্টে আমরা কোনো পয়সা নেই নাই। হ্যাঁ, আমরা পয়সা নিচ্ছি হচ্ছে যে যখন উনি আমার কাছে বলছে যে ভাই আমারে দোসিয়ারটা আপনি জমা দিয়ে দিবেন, আপনার সময় দিবেন, তখন দেখা গেছে আমাদের 4-5 ঘন্টা আলটিমেট ফার্স্ট টু লাস্ট আর কি জমা দেওয়াতে কিনা শেষ পর্যন্ত 3-4 ঘন্টা, কারো ক্ষেত্রে আর বেশি। সেই হিসাবে ঘন্টা হিসাবে আমরা একটা ফিক্স করছি যে আমার খরচ বা হিসাবে সব মিলে আমরা জমার ক্ষেত্রে আমরা 150 টাকা ফিক্স করছিলাম আর কি। এবং এটা এখনো চলমান যদি সেলিব্রেতে দোসিয়ার হয়, এবং আদার্স যদি কেউ করতে চায় বা পরবর্তীতে পুরা দোসিয়ারে ওর বা আপনার আলাদা প্রিপারেশন করতে চাইলে অন্য আরো কিছুটা অ্যাড করতে হবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, সরি আমি অন্যদিকে চলে গেছি, আমাদের মূল যেটা ছিল হচ্ছে যে মানে ন্যাশনালিটি নিয়ে কাজ করা, আর দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে আমরা ভাষা শিক্ষার যে তো আমরা ভাষা শিক্ষার জন্য প্রথম দিকেই আমরা বেশ কয়েকটা কোর্স প্রায় 6টা ব্যাচ খুব সম্ভবত শেষ করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে আমাদের ওইখানে আগের যে অফিস ছিল ওইখানে প্লাসমাটা অতটা এনাফ ছিল না, বিদায় ওটা পোস্ট রাখছিলাম। এবং আপনি জানেন যে এখানে আমরা অতি সম্প্রতি ভাষার নিয়মিত বিভিন্ন কোর্সে আমরা পাঠদান করতেছি, A1, তারপরে হচ্ছে A2, তারপরে B1। তো এই কোর্সগুলো হচ্ছে আমরা কন্টিনিউ করতেছি। B1 এর যদিও কোর্স রানিং না, ইনশাল্লাহ শীঘ্রই শুরু হবে। এবং আমরা আরেকটা কোর্স নিয়ে আসছি, এটা হচ্ছে যে ন্যাশনালিটির প্রস্তুতি বিষয়ক কোর্স। আপনারা জানেন যে গত যে নতুন নিয়মে দেখলাম আপনার হয়তো এরকম একটা সম্ভাবনা আছে যে লিখিত একটা পরীক্ষা নেওয়া হতে পারে আপনার ফরাসি জাতীয়তার যে ইন্টারভিউ ওইখানে। তো ওই সবগুলো বিষয় মাথায় রেখে আমরা জাতীয়তার প্রস্তুতি বিষয়ক আরেকটা কোর্স আমরা
ভেরি সুন এটা চালু করতে যাচ্ছি। তো এই মূলত আসলে আমাদের মূল টার্গেটটা ছিল আপনার জাতীয়তা এবং ভাষা শিক্ষার যে বিষয়টা, এবং পাশাপাশি তো আমরা আদার্স যে কাজগুলো আসলে একটা সার্ভিস দিতে গেলে আপনার দেখলাম যে অনেকের চাহিদার পরিপ্রেক্ষিতে আদার্স সব সার্ভিসগুলো আপনার ইমিগ্রেন্ট, তারপরে হচ্ছে যে লজমো রিলেটেড একটা ইয়ে আছে, আমাদের বেশ ভালো সুনাম আছে। কারণ প্রথম থেকেই আমরা এই জিনিসটাকে কমিউনিটিতে ফলোভাবে আমরা প্রথম কাজ শুরু করি, লজমো দালো রিলেটেড আবেদন যেটা, এবং এরপরে আমরা দেখলাম যে অনেকেই করে মানে কাজ করতেছেন। তো এই ক্ষেত্রে আসলে সবুজ ভাই, আল্লাহ ওনারে মাগফিরাত দান করুক, তো সবুজ ভাই দেখতাম যে মাঝে মাঝে ফেসবুকে দালো রিলেটেড লেখালেখি করতেন, কিন্তু উনি মানে এই সার্ভিসটা দিতেন না। ঠিক আছে, আমি প্রথমে চেষ্টা করছিলাম যে উনি কি করেন, দেন কি না ভাই, তো উনি ওইভাবে এই সার্ভিসটা দিতেন না আর কি। বিধায় আমরা বলা চলে যে ফলাভাবে আমরাই কমিউনিটিতে প্রথম এই সার্ভিসটা নিয়ে কাজ শুরু করলাম। থ্যাংক ইউ ফসল ভাই সময় দেওয়ার জন্য। আমাদের